যুদ্ধ চলছে, উত্তেজনা বাড়ছে, আর সেই উত্তেজনার মাঝেই এক চমকপ্রদ মোড়। দাবি উঠেছে এই রক্তগরম সংঘর্ষের মধ্যেই প্রথম বড় সাফল্য পেয়েছে ইরান ও তার মিত্ররা। ইরাকের রাজধানী বাগদাদ, এই শহরই এখন নতুন নাটকের মঞ্চ। এখানকার ভিক্টোরিয়া বেস কমপ্লেক্স, যা 2003 সালের ইরাক যুদ্ধের পর থেকে মার্কিন ও জোট বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল, সেটি এখন ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী। কারণ একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থামছে না। ইরানপন্থী শিয়া মিলিশিয়াদের জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নিয়মিত আঘাত হানছে এই ঘাঁটিতে। তাদের দাবি, এই চাপই নাকি যুক্তরাষ্ট্র ও ন্যাটো 24 ঘন্টার জন্য যুদ্ধবিরতির অনুরোধ করেছে, যাতে তারা নিরাপদে সৈন্য সরিয়ে নিতে পারে। এই যুদ্ধবিরতি এসেছে ইরাকি সরকারের মধ্যস্থতায়। মিলিশিয়া গোষ্ঠীগুলো বলছে অনুরোধটা সরাসরি ওয়াশিংটন ও ন্যাটোর পক্ষ থেকে এসেছে। 24 ঘন্টার এই বিরতিতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৈন্য সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এরপর তাদের তুরস্কে নেওয়া হবে, কিন্তু শর্তও কম নয়। মিলিশিয়ারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই সময় পপুলার মোবিলাইজেশন ফোর্সেস PMF এর কোনো ঘাঁটি বা যোদ্ধাদের টার্গেট করা যাবে না, বিশেষ করে সামারা কারবালা অঞ্চলে। কোনো শর্ত ভাঙলেই সঙ্গে সঙ্গে যুদ্ধবিরতি শেষ। পরিস্থিতি কতটা উত্তপ্ত তার প্রমাণ মিলেছে আরও এক ঘটনায়। ন্যাটোর একাধিক পরিবহন বিমান নাকি ঘাঁটিতে নামতেই পারেনি। চারপাশে চলছিল ভারী গোলাবর্ষণ, ফলে দ্রুত যুদ্ধবিরতির প্রয়োজন পড়ে। ভিক্টোরিয়া বেস এতদিন ছিল যুক্তরাষ্ট্রের লজিস্টিক ও সাপোর্ট সেন্টার। এখান থেকে পরিচালিত হতো অনেক সামরিক কার্যক্রম। এখন এই ঘাঁটি ছেড়ে যাওয়া মানে বাগদাদের কেন্দ্রে বিদেশি সেনা উপস্থিতির কার্যত সমাপ্তি। তবে পুরো গল্পটা হঠাৎ নয়। 2024 সালে ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি হয়েছিল, যেখানে বলা হয় 2026 সালের মধ্যে ধাপে ধাপে মার্কিন নেতৃত্বাধীন জোট তাদের মিশন শেষ করবে। কিন্তু সাম্প্রতিক হামলা ও উত্তেজনা সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। এদিকে ইরানপন্থী গোষ্ঠীগুলোর আক্রমণ থামছে না। তারা দাবি করেছে, গত 24 ঘন্টায় 27টি অভিযান চালানো হয়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে মার্কিন ঘাঁটি ও স্বার্থকে। এই উত্তেজনার মাঝে হুমকি এসেছে আরো বড় আকারে। ইরাকের শক্তিশালী গোষ্ঠী হারাকাত হিজবুল্লাহ আল মুজাবা সরাসরি সতর্ক করেছে ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুকে। তাদের বার্তা পরিষ্কার, ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে পুরো পশ্চিম এশিয়ার জ্বালানি অবকাঠামো হবে তাদের লক্ষ্য। অন্যদিকে ট্রাম্পও থেমে নেই। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি হরমুজ প্রণালী খুলে দেওয়া না হয়, তাহলে ইরানের বড় বড় বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেওয়া হবে। সব মিলিয়ে পরিস্থিতি এখন বিস্ফোরণের অপেক্ষায় থাকা এক আগ্নেয়গিরি। একদিকে মার্কিন ও ন্যাটো বাহিনীর সম্ভাব্য পিছু হটা, অন্যদিকে ইরানপন্থী শক্তির বাড়তে থাকা আক্রমণ। সবকিছু মিলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য যেন বদলে যাচ্ছে। এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এটা প্রভাবের, শক্তির আর টিকে থাকার লড়াই। আর সেই লড়াইয়ে কে জিতবে কে হারবে তার উত্তর এখনো অজানা। দক্ষিণ ইসরায়েলের আকাশে যেন হঠাৎই আগুন জ্বলে উঠল। সাইরেন বেজে উঠল, মানুষ দৌড়াতে লাগলো আশ্রয়ের খোঁজে। আর ঠিক সেই মুহূর্তেই আকাশ চিরে নেমে এলো ক্ষেপণাস্ত্র। এটি কোনো সাধারণ হামলা নয়, এটি ছিল শক্তির ঘোষণা, প্রতিশোধের বার্তা। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, তারা তাদের চলমান ট্রু প্রমিস 4 অভিযানের 73তম ধাপ শুরু করেছে। একসঙ্গে একাধিক শহরে আঘাত, ডিমোনা, আরাদ, এলাত, বেয়ারশেবা, কিরিয়াত গাত। একটি সমন্বিত, পরিকল্পিত এবং ভয়ঙ্কর আক্রমণ। এই হামলার কেন্দ্রে ছিল উন্নত ক্ষেপণাস্ত্রের ঝড়। ব্যবহার করা হয়েছে ফাত্তা মিসাইল, একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যা উচ্চ গতিতে উড়ে এবং মাঝপথে দিক পরিবর্তন করতে পারে। এর সঙ্গে ছিল গাদার মিসাইল এবং ইমাদ মিসাইল, দীর্ঘ পাল্লার শক্তিশালী অস্ত্র যা নির্ভুলভাবে গভীরে আঘাত হানতে সক্ষম। শুধু ক্ষেপণাস্ত্র নয়, ড্রোনও ছিল এই আক্রমণের অংশ। একটি পূর্ণাঙ্গ আকাশ যুদ্ধ, নিঃশব্দে শুরু, বিস্ফোরণে শেষ। সবচেয়ে আলোচিত লক্ষ্য ডিমোনা। এই শহরে রয়েছে নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, ইসরায়েলের সবচেয়ে গোপনীয় পারমাণবিক গবেষণা কেন্দ্র। বছরের পর বছর ধরে রহস্যে ঢাকা এই স্থাপনায় হঠাৎ হয়ে উঠল যুদ্ধের কেন্দ্রবিন্দু। ইসরায়েলি সূত্র জানিয়েছে, অন্তত 180 জন আহত হয়েছে ডিমোনা ও আশেপাশের এলাকায়। কেউ শার্ট নিয়ে বিদ্ধ, কেউ আতঙ্কে আহত, কেউ আশ্রয়ে দৌড়াতে গিয়ে পড়ে গেছে। রাস্তা জুড়ে অ্যাম্বুলেন্স, হাসপাতালে লম্বা লাইন, রাতের অন্ধকারে আলো জ্বলছে শুধু জরুরি কক্ষে। এই হামলার পেছনে রয়েছে প্রতিশোধের গল্প। ইরান বলছে, তাদের নাতানজ নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে আগে হামলা চালানো হয়েছিল।
সেই আঘাতের জবাবে তারা এবার সরাসরি আঘাত করেছে ইসরায়েলের পারমাণবিক স্থাপনার কাছাকাছি। যদিও আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি জানিয়েছে ডিমোনার পারমাণবিক কেন্দ্রে কোনো ক্ষতি বা তেজস্ক্রিয়তার প্রমাণ পাওয়া যায়নি, তবুও আতঙ্ক কমেনি, কারণ আঘাতের প্রতীকী গুরুত্ব বিশাল। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা, যা একসময় ছিল অপ্রতিরোধ্য, সেই ঢাল এবার ভেদ হয়েছে বলে দাবি উঠছে। একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হওয়া নতুন প্রশ্ন তুলছে আকাশ কি আর নিরাপদ? বেনিয়ামিন নেতানিয়াহু একে দেশের জন্য সবচেয়ে কঠিন রাতগুলোর একটি বলে বর্ণনা করেছেন। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন একটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত। বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে পারমাণবিক স্থাপনায় হামলা পুরো মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। ডিমোনা 1958 সাল থেকে কার্যকর, ইসরায়েলের পারমাণবিক শক্তির প্রতীক। যদিও দেশটি কখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করেনি, তবুও বিশ্বব্যাপী ধারণা ভিন্ন। আর আজ সেই প্রতীকই সরাসরি নিশানায়। রাত নামছে দক্ষিণ ইসরায়েলে, কিন্তু অন্ধকারের চেয়েও ভারী হয়ে আছে অনিশ্চয়তা। এটি কি কেবল সীমিত প্রতিশোধ, নাকি শুরু হচ্ছে আরো ভয়ঙ্কর এক অধ্যায়? বিস্ফোরণের শব্দে কাঁপছে শহর, আতঙ্কে দৌড়াচ্ছে মানুষ। আর ঠিক সেই সময়ে নতুন এক দৃশ্য দেখা গেল। ইরানের পাশে এসে দাঁড়ালো রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি মানবিক সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন। চলমান যুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতে ইরানকে সাহায্য করা প্রথম দেশ হিসেবে সামনে এলো রাশিয়া। ক্রেমলিনের নির্দেশে একটি বিশেষ রুশ পরিবহন বিমান 13 টন জরুরি চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ নিয়ে ইতিমধ্যে গন্তব্যে পৌঁছেছে। এই সহায়তার লক্ষ্য একটাই, যুদ্ধের মধ্যে সংকটে পড়া ইরানের হাসপাতালগুলোকে কিছুটা স্বস্তি দেয়া। কয়েক সপ্তাহ ধরে টানা বোমা হামলায় ইরানের অনেক শহরে হাসপাতালগুলো প্রায় ভেঙে পড়ার মতো অবস্থায় পৌঁছেছে। আহত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে, কিন্তু চিকিৎসা সরঞ্জাম কমে যাচ্ছে। সেই কঠিন সময়েই রাশিয়ার এই সহায়তা যেন জরুরি এক জীবনরেখা হয়ে উঠেছে। রুশ জরুরি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে তাদের একটি বিশেষ I-76 পরিবহন বিমান এই ত্রাণ বহন করে নিয়ে যায়। বিমানটি প্রথমে অবতরণ করে আজারবাইজানে, এরপর সেখান থেকে সড়ক পথে চিকিৎসা সরঞ্জামগুলো ইরানে পৌঁছে দেওয়া হয়। এইসব সরঞ্জাম গ্রহণ করে ইরানের ত্রাণ সংস্থা ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তেহরানের পক্ষ থেকে আসা বিশেষ অনুরোধের পরই এই সহায়তা পাঠানো হয়েছে। টানা বোমাবর্ষণে বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন, ফলে দেশের চিকিৎসা ব্যবস্থা তীব্র চাপের মুখে পড়েছে। এই সংঘাত শুরু হয়েছিল গত 28 ফেব্রুয়ারি। তারপর থেকেই পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। যুদ্ধের শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে খবর এসেছে। যুদ্ধের শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে খবর ছড়িয়ে পড়ে। তার মৃত্যুর পর ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। নতুন নেতৃত্বে উঠে আসে তার ছেলে মুস্তফা খামেনির নাম। এই ক্ষমতা পরিবর্তনের প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছে মস্কো। ফলে অনেক বিশ্লেষক বলছেন ইরান ও রাশিয়ার কৌশলগত সম্পর্ক এখন আরও শক্তিশালী হয়ে উঠছে। এদিকে যুদ্ধের প্রভাব পড়েছে সমুদ্রপথেও। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে আজারবাইজানের মধ্য দিয়ে যে স্থলপথ রয়েছে, সেটি এখন ইরানের জন্য গুরুত্বপূর্ণ এক লাইফলাইন হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে আজারবাইজানের মধ্য দিয়ে যে স্থলপথ রয়েছে, সেটি এখন ইরানের জন্য গুরুত্বপূর্ণ এক লাইফলাইন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যুদ্ধের উত্তাপ এখানেই থেমে নেই। এবার নতুন এক হুমকি শোনা গেল তেহরান থেকে। ইরান ঘোষণা দিয়েছে প্রয়োজনে তারা ইউক্রেনেও হামলা চালাতে পারে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এই হুঁশিয়ারি দিয়েছেন। তার দাবি, ইসরায়েলকে ড্রোন ও বিমান প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে সহায়তা করছে ইউক্রেন, আর এর মাধ্যমে কিয়েভ কার্যত ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে জড়িয়ে পড়েছে। আজিজি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে, ইউক্রেন এখন সেই সংঘাতের একটি পক্ষ হয়ে দাঁড়িয়েছে। তাই আত্মরক্ষার অধিকার ব্যবহার করে ইরান ইউক্রেনের যে কোনো স্থানে আঘাত হানতে পারে। তিনি জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করেন, যেখানে আত্মরক্ষার অধিকার স্বীকৃত।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে সক্রিয় ভূমিকা দেখাচ্ছেন। তিনি বলেছেন, পারস্য উপসাগরে মার্কিন সম্পদ রক্ষায় সাহায্যের জন্য ওয়াশিংটন কিয়েভের কাছে সহায়তা চেয়েছে। আকাশে কি তবে বদলে যাচ্ছে খেলার নিয়ম? যেখানে একসময় অদৃশ্য ছিল শক্তি, আজ সেখানে দৃশ্যমান হয়ে উঠছে দুর্বলতা। মার্চ 19 এই দিনটিকে ঘিরে নতুন এক বিতর্ক, নতুন এক প্রশ্ন। ইরান দাবি করেছে তারা তাদের মাজিদ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে একটি মার্কিন F-35 লাইটেনিং স্টেলথ যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করেছে। যদি এই দাবি সত্যি হয়, তাহলে এটি শুধু একটি হামলা নয়, এটি হতে পারে যুদ্ধের নিয়ম বদলে যাওয়ার সূচনা। কারণ এতদিন পর্যন্ত ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স এর এই অত্যাধুনিক যুদ্ধবিমানকে মনে করা হতো আকাশের অদৃশ্য সম্রাট। রাডারে ধরা পড়ে না, শত্রুর চোখ এড়িয়ে যায়, এটাই ছিল এর সবচেয়ে বড় শক্তি। কিন্তু ইরান বলছে তারা সেই শক্তির কেন্দ্রেই আঘাত করেছে। কিভাবে? এখানেই আসে স্টেলথ বনাম তাপ, একটি নিঃশব্দ কিন্তু ভয়ঙ্কর লড়াই। মাজিদ ক্ষেপণাস্ত্র রাডারের উপর নির্ভর করে না, এটি কাজ করে ইনফ্রারেড বা তাপ শনাক্ত করার প্রযুক্তিতে। অর্থাৎ এটি বিমানের রাডার সিগন্যাল খোঁজে না, বরং খোঁজে তার গরম ইঞ্জিন থেকে বের হওয়া তাপ। এবং এখানেই দুর্বলতা। একটি F-35 লাইটেনিং 2 এর শক্তিশালী ইঞ্জিন প্রচুর তাপ উৎপন্ন করে। আকাশের ঠান্ডা পরিবেশে সেই তাপ যেন অন্ধকারে জ্বলন্ত আগুনের মতো স্পষ্ট হয়ে ওঠে। ফলে রাডারে অদৃশ্য হলেও তাপের দুনিয়ায় সে আর অদৃশ্য নয়। বিশেষজ্ঞরা অনেক আগেই সতর্ক করেছিলেন, স্টেলথ প্রযুক্তি রাডারকে ফাঁকি দিতে পারে, কিন্তু পদার্থবিজ্ঞানের নিয়মকে নয়। তাপ তো লুকানো যায় না। ইরানের মাজিদ সিস্টেম প্রথম প্রকাশ পায় 2021 সালের 18 এপ্রিল একটি সামরিক কুচকাওয়াজে। এটি মূলত স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা, যা কাছাকাছি আকাশসীমা রক্ষা করতে ব্যবহৃত হয়। রাডার ব্যবহার না করায় এটি নিজেও শত্রুর চোখে ধরা পড়ে না, নিঃশব্দে এগিয়ে যায়, হঠাৎ আঘাত হানে। এই ঘটনার আরেকটি দিক রয়েছে, পাইলটের প্রতিক্রিয়া জানানোর সুযোগ কমে যায়, কারণ ইনফ্রারেড ক্ষেপণাস্ত্র কোনো রাডার সিগন্যাল দেয় না। ফলে বিমানের সতর্কতা ব্যবস্থা অনেক সময় কিছুই বুঝতে পারে না, যতক্ষণ না খুব দেরি হয়ে যায়। তবে এখানেই শেষ নয়। মার্চ 21 ইরান আরও দাবি করে তারা একটি ইসরায়েলি F-16 লাইটেনিং ফ্যালকন যুদ্ধবিমানেও আঘাত হেনেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলেছে তাদের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভোর 3:45 এই হামলা চালানো হয়। ইসরায়েল অবশ্য ভিন্ন কথা বলেছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল ঠিকই, কিন্তু তাদের বিমান কোনো ক্ষতির শিকার হয়নি, বরং তারা মিশন সম্পন্ন করেই নিরাপদে ফিরে এসেছে। এই দুই বিপরীত দাবির মাঝে লুকিয়ে আছে বাস্তবতার ধোঁয়াশা। কিন্তু একটি বিষয় স্পষ্ট, যুদ্ধ এখন বদলে যাচ্ছে। শুধু শক্তিশালী অস্ত্র নয়, বুদ্ধিমত্তা আর কৌশলই এখন মূল অস্ত্র। ইরান বহুদিন ধরেই অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার কৌশল ব্যবহার করছে, যেখানে কম খরচের কিন্তু কার্যকর প্রযুক্তি দিয়ে শক্তিশালী প্রতিপক্ষকে চাপে ফেলা হয়। মাজিদ ক্ষেপণাস্ত্র সেই কৌশলেরই অংশ। প্রশ্নটা এখন আর শুধু একটি হামলার নয়, প্রশ্নটা হলো স্টেলথ প্রযুক্তির যুগ কি ফুরিয়ে আসছে? যদি তাপই হয়ে ওঠে নতুন লক্ষ্যবস্তু, তাহলে আকাশের অদৃশ্য রাজারা কি ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে? শেষ পর্যন্ত এই লড়াই একটাই কথা মনে করিয়ে দেয়, প্রযুক্তি যতই উন্নত হোক, পদার্থবিজ্ঞানের নিয়মের বাইরে কেউ নয়। আর সেই নিয়মই হয়তো আজ আকাশে নতুন ইতিহাস লিখছে। একদিকে শত শত ড্রোন আর ক্ষেপণাস্ত্র ছুড়ে দিচ্ছে ইরান, অন্যদিকে সেগুলো ঠেকাতে গিয়ে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। প্রতিটি আঘাত প্রতিহত করতে গিয়ে তাদের অস্ত্র ভাণ্ডার যেন দ্রুত খালি হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের অব্যাহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় পশ্চিমা দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চরম চাপের মুখে পড়েছে। প্রতিটি হামলা ঠেকাতে একের পর এক দামি ক্ষেপণাস্ত্র ছুটতে হচ্ছে। আর সেই কারণেই এখন বড় প্রশ্ন উঠছে, এই প্রতিরক্ষা অস্ত্র কতদিন চলবে? এই সংকট সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ইউরোপেরই শক্তিশালী দেশ ফ্রান্সে। দেশটির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তারা সম্প্রতি জরুরি বৈঠকে বসেছেন, কারণ তাদের আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুত দ্রুত কমে আসছে বলে আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে বর্তমানে ফ্রান্সের যুদ্ধবিমান রাফাল মোতায়েন রয়েছে। এই যুদ্ধ বিমানগুলো ব্যবহার করে ইরানের তথাকথিত কামিকাজে ড্রোন ভূপাতিত করা হচ্ছে। এই ড্রোনগুলো ধ্বংস করতে ব্যবহার করা হচ্ছে অত্যন্ত উন্নত ক্ষেপণাস্ত্র মিকা মিসাইল। কিন্তু এখানেই বড় সমস্যা, একটি মিকা ক্ষেপণাস্ত্রের দাম প্রায় 6 থেকে 7 লাখ ইউরো। অন্যদিকে ইরানের অনেক ড্রোনের দাম কয়েক হাজার ডলার মাত্র। অর্থাৎ যুদ্ধের এই সমীকরণে প্রতিটি প্রতিরক্ষা আঘাতেই বিপুল অর্থ ব্যয় হচ্ছে।
ফলে ফ্রান্সের সামরিক বিশেষজ্ঞরা এখন বলছেন এই ব্যয়বহুল প্রতিরক্ষা কৌশল দীর্ঘদিন চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়তে পারে, কারণ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দ্রুত নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করে সরবরাহ দিতে পারছে না। এই সংকট শুধু ফ্রান্সেই সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি আরব দেশও একই সমস্যার মুখোমুখি। বিশেষ করে কাতার, আরব আমিরাত, সৌদি আরবে মোতায়েন করা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা এখন প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে। এই দেশগুলোতে ব্যবহৃত হচ্ছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট, কিন্তু প্রতিটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে খরচ হচ্ছে 30 থেকে 60 লাখ ডলার। অর্থাৎ সস্তা ড্রোন ঠেকাতে কোটি কোটি ডলারের অস্ত্র ব্যবহার করতে হচ্ছে। যুদ্ধের এই অসম ব্যয়ের কারণে পশ্চিমা দেশগুলোর অস্ত্রাগারে দ্রুত টান পড়ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কাছে এখনও অফুরন্ত অস্ত্র রয়েছে। তার ভাষায়, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র যে কোনো সময় প্রতিরক্ষা জোরদার করতে পারবে। কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে মাঠের বাস্তবতা এত সহজ নয়। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাও বড় ধরনের চাপের মুখে পড়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য ব্যবহৃত ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ দ্রুত কমে আসছে বলে গুঞ্জন উঠেছে। যদিও ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে তা অস্বীকার করেছে। এই পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্র এখন নতুন কৌশল নিচ্ছে। বিশ্বের অন্য অঞ্চলে মোতায়েন করা কিছু প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে সরিয়ে আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড। জানা গেছে দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা এই ব্যবস্থার একটি বড় অংশ ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়েছে। এদিকে ইরান নিজস্ব শক্তির ওপর ভর করে আরও বড় দাবি করছে। তাদের বক্তব্য অনুযায়ী দেশের বিভিন্ন ভূগর্ভস্থ ঘাঁটি ও সুড়ঙ্গে বিপুল পরিমাণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। এই অস্ত্র ভাণ্ডারের অনেকটাই এখনও ব্যবহার করা হয়নি বলে দাবি করেছে তেহরান। ফলে যুদ্ধ দীর্ঘ হলে পরিস্থিতি পশ্চিমা দেশগুলোর জন্য আরও কঠিন হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলেও দাগে আনতে পারছে না ইরানকে। একাই ট্রাম্প নেতানিয়াহুর ঘুম হারাম করে দিয়েছে আইআরজিসি। ড্রোনের গর্জন, ক্ষেপণাস্ত্রের ছায়া আর উত্তপ্ত তেলের বাজার, সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে যুক্তরাষ্ট্র। এই উত্তেজনার মাঝেই নতুন বিস্ফোরক দাবি তুলেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। তার ভাষায়, ইরানের সামরিক কৌশলের পেছনে কাজ করছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গোপন হাত। ঘটনার সূত্রপাত ইরাকের উত্তরাঞ্চলের শহর ইরবিলে। সেখানে পশ্চিমা বাহিনীর ব্যবহৃত একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। হামলার পর উত্তর পশ্চিম লন্ডনে ব্রিটিশ সামরিক সদর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন হিলি। বৈঠকের পর তিনি সাংবাদিকদের সামনে যে কথা বলেন তা নতুন করে আলোড়ন তুলেছে আন্তর্জাতিক রাজনীতিতে। হিলির দাবি, ইরান এবং তাদের মিত্র গোষ্ঠীগুলো এখন ক্রমেই রুশ কৌশল অনুসরণ করছে। বিশেষ করে ড্রোন যুদ্ধের ক্ষেত্রে এই পরিবর্তন স্পষ্ট হয়ে উঠছে। তার বক্তব্য অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব দিতে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে 2000-এর বেশি শাহেদ ড্রোন ব্যবহার করেছে। এই ড্রোনই ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যাপকভাবে ব্যবহার করছে। ব্রিটিশ জয়েন্ট অপারেশনসের প্রধান লেফটেন্যান্ট জেনারেল নিক পেরি জানান, রাশিয়া হয়তো সরাসরি যুদ্ধে নেই, কিন্তু কৌশলগত পরামর্শ দিয়ে ইরানকে সহায়তা করছে। তার মতে, ইরানি ড্রোন অপারেটররা এখন অনেক নিচ দিয়ে ড্রোন উড়াচ্ছে, ফলে রাডারের চোখ ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানা সহজ হচ্ছে। এই নতুন কৌশল পশ্চিমা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই উত্তেজনার মধ্যে ইরবিল এর পশ্চিমা সামরিক ঘাঁটিতে একাধিক ড্রোন আঘাত হানে। সেখানে ব্রিটিশ সেনাও মোতায়েন ছিল। তবে ব্রিটিশ কাউন্টার ড্রোন টিম দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে দুটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়। কোনো ব্রিটিশ সেনা হতাহতের খবর পাওয়া যায়নি, কিন্তু ঘটনাটি পশ্চিমা সামরিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, পুতিনের গোপন হাত যে এই কৌশলের পেছনে থাকতে পারে তাতে অবাক হওয়ার কিছু নেই। তার যুক্তি, যুদ্ধের কারণে তেলের দাম যত বাড়ছে ততই লাভবান হচ্ছে রাশিয়া। সেই অতিরিক্ত অর্থই ইউক্রেন যুদ্ধে মস্কোর জন্য বড় অর্থের উৎস হয়ে উঠছে। অন্যদিকে তেহরানও কঠোর অবস্থান বজায় রেখেছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যীয় মার্কিন ঘাঁটিগুলোর উপর হামলা চলতেই থাকবে। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ রাখার কথাও উল্লেখ করা হয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়, ফলে এখানকার উত্তেজনা সরাসরি প্রভাব ফেলছে বৈশ্বিক জ্বালানি বাজারে। ইতিমধ্যেই তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিয়ে ভিন্ন সুরে কথা বলেছেন। তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদক হওয়ায় এই উচ্চ মূল্য থেকে দেশটি বিপুল অর্থ আয় করছে। এই মন্তব্যের জবাব দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি।
তিনি কড়া ভাষায় বলেন, যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু কয়েকটি টুইট দিয়ে জেতা যায় না। আপনার এই ভুল হিসাবের জন্য অনুতপ্ত না হওয়া পর্যন্ত আমরা থামব না। ইরান এবার ছুড়েছে তাদের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলোর একটি, আর লক্ষ্য ইসরায়েলের শহরগুলো। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে এই হামলা প্রতিশোধ, কারণ তাদের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন এক ইসরায়েলি হামলায়। ইরানের সংবাদ সংস্থা ভিডিও প্রকাশ করেছে, সেখানে দেখা যায় আকাশ চিরে ছুটে যাচ্ছে ক্ষেপণাস্ত্র, আর নিচে কাঁপছে তেল আবিব শহর। একটার পর একটা বিস্ফোরণ, আতঙ্কে ছুটছে মানুষ। ইরানের সামরিক বাহিনী নিশ্চিত করেছে এই হামলায় ব্যবহার করা হয়েছে শক্তিশালী খোরামশার 4 মিসাইল। এটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কিন্তু ধ্বংস ক্ষমতা ভয়ঙ্কর। মাঠের প্রতিবেদনে উঠে এসেছে আরও ভয়াবহ তথ্য। কমপক্ষে একটি ক্ষেপণাস্ত্র ছিল ক্লাস্টার বোমা, অর্থাৎ আকাশে গিয়ে এটি ভেঙে যায়, তারপর ছড়িয়ে দেয় অসংখ্য ছোট ছোট বিস্ফোরক। সাংবাদিকরা জানিয়েছেন, তারা চোখের সামনে দেখেছেন একটি বড় ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ভেঙে গিয়ে পুরো শহরের উপর বৃষ্টি নামিয়েছে আগুনের। ইরানের শক্তিশালী বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC বলেছে, এ হামলা ছিল পরিকল্পিত প্রতিশোধ অভিযান। টার্গেট ছিল তেল আবিবের আশপাশের এলাকা। এই হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। বিশ্লেষকরা বলছেন, ক্লাস্টার অস্ত্র ব্যবহারের অর্থ যুদ্ধ এখন আরও বিপজ্জনক পর্যায়ে ঢুকে গেছে, কারণ এই অস্ত্র একসাথে বড় এলাকা ধ্বংস করে এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে দেয়। খোরামশার 4 মিসাইল সম্পর্কে জানা গেছে, এটি প্রথম পরীক্ষা করা হয় 2017 সালে। এর পাল্লা প্রায় 2000 থেকে 2500 কিলোমিটার। এটি প্রায় 1800 কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে এবং এতে লাগানো যায় ক্লাস্টার ওয়ারহেড, যা একসাথে অনেক জায়গায় আঘাত হানে। এই ক্ষেপণাস্ত্রের নাম এসেছে ইরানের ঐতিহাসিক শহর খোরামশার থেকে, যে শহর ইরান ইরাক যুদ্ধের স্মৃতিতে ভরা। রাতের আকাশে যখন এই আগুনের খেলা চলছিল, তখন সাইরেন বেজে উঠেছিল বীর সেবা সহ দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন এলাকায়। মানুষ ছুটেছে বাংকারে লুকানোর জন্য। এটি ছিল একদিনের ইরানের দ্বিতীয় হামলা। এর আগে সেন্ট্রাল ইসরায়েলেও আঘাত হানে তারা। রামাত গান শহরে ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন লাগে। একটি আবাসিক এলাকায় শেল পড়ার পর জ্বলে ওঠে গাড়ি, ছড়িয়ে পড়ে আগুন। দমকল বাহিনী ঘন্টার পর ঘন্টা লড়েছে আগুনের সঙ্গে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ, চারদিকে শুধু ধ্বংস আর আতঙ্ক। এক প্রত্যক্ষদর্শী বলেছেন, বিস্ফোরণ এত শক্তিশালী ছিল, মনে হয়েছে সবকিছু আকাশে উঠে গেল। ইরান বলছে, এই হামলা শুধু শুরু, এটি তাদের প্রতিশোধের অংশ। পরিস্থিতি এখন ভয়াবহ। শহরের পর শহর আঘাতের মুখে। ইসরায়েলের তেল আবিবের কাছে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে 3টি ব্যক্তিগত বিমান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে একটি বিমানে আগুন ধরে গিয়েছিল। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের 4টি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ইরান ছুড়েছে 2টি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। নিশানা ডিয়েগো গার্সিয়া, যেখানে রয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এর যৌথ সামরিক ঘাঁটি। দূরত্ব প্রায় 4000 কিলোমিটার। এত দূরে আঘাত হানার চেষ্টা, এটাই এখন বিশ্বের আলোচনার কেন্দ্র। তবে ঘটনাটি নাটকীয়। একটি ক্ষেপণাস্ত্র মাঝপথেই ভেঙে পড়ে, অন্যটি প্রতিরোধ করা হয় বলে দাবি করা হচ্ছে। কিন্তু আসল প্রশ্ন লক্ষ্যবস্তুতে আঘাত লাগলো কিনা সেটি নয়, বরং প্রশ্ন হলো ইরান কি দেখাতে চাইল। এখানেই লুকিয়ে আছে বড় বার্তা। ডিয়েগো গার্সিয়া কোনো সাধারণ দ্বীপ নয়, এটি এক কৌশলগত ঘাঁটি, বিশ্বজুড়ে মার্কিন শক্তির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখান থেকেই পরিচালিত হয় নজরদারি, হামলার প্রস্তুতি এবং সামরিক লজিস্টিক্স। এই ঘাঁটিকে নিশানা করা মানে শুধু একটি স্থাপনা নয়, একটি সাম্রাজ্যিক উপস্থিতিকেই চ্যালেঞ্জ করা। আর সেই চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছে ইরান। এতদিন ইরান দাবি করে এসেছে তাদের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা 2000 কিলোমিটার। কিন্তু এই হামলার চেষ্টা যদি সত্যি হয়, তাহলে হিসাব বদলে গেছে। কারণ 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার অর্থ ইরানের হাতে এমন ক্ষমতা আছে যা তারা এখনও পুরোপুরি প্রকাশ করেনি। এ যেন অদৃশ্য শক্তির ইঙ্গিত। বিশ্লেষকদের মতে এটি হয়তো মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। এমন ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে, অর্থাৎ যুদ্ধের সীমা এখন আর মধ্যপ্রাচ্যে আটকে নেই, তা ছড়িয়ে পড়ছে আরও দূরে, আরও গভীরে। এই কৌশলকে বলা হচ্ছে কৌশলগত অস্পষ্টতা। ইরান ইচ্ছাকৃতভাবে তাদের আসল ক্ষমতা গোপন রাখছে। শত্রুরা জানে না ঠিক কত দূর যেতে পারে এই আঘাত, আর এই অনিশ্চয়তাই হয়ে উঠছে সবচেয়ে বড় অস্ত্র। ফলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এর সামরিক পরিকল্পনা আরও জটিল হয়ে উঠছে।
উপসাগরীয় দেশগুলো ও ইসরায়েলকেও নতুন করে ভাবতে হচ্ছে তাদের প্রতিরক্ষা কৌশল। এই হামলায় ব্যবহার করা হয়েছে কিনা তা নিয়ে আলোচনা হচ্ছে SM-3 ইন্টারসেপ্টর নিয়ে, একটি উন্নত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রযুক্তি। যদি এটি সফল হয়ে থাকে তাহলে প্রযুক্তির শক্তি প্রমাণিত, কিন্তু যদি ব্যর্থ হয়ে থাকে তাহলে সেটি আরও ভয়াবহ বার্তা। পুরনো প্ল্যাটফর্ম দিয়েও আধুনিক প্রতিরক্ষা ভেদ করা সম্ভব। দুই দিকেই চাপ, তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি প্রযুক্তিগত নয়, রাজনৈতিক। ইরান দেখাতে পেরেছে তারা চাইলে যুদ্ধের পরিসর বাড়াতে পারে, মধ্যপ্রাচ্য থেকে সরাসরি ভারত মহাসাগর পর্যন্ত। তারা বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি পুরোপুরি নিরাপদ নয়। এই এক আঘাতেই বদলে গেছে কৌশলগত ভারসাম্য। আল জাজিরার বিশ্লেষণে বলা হচ্ছে এই পদক্ষেপ যুদ্ধকে নতুন এক পর্যায়ে নিয়ে গেছে। ভৌগোলিকভাবে যুদ্ধ বিস্তৃত হচ্ছে, আর যুদ্ধ যত ছড়াবে নিয়ন্ত্রণ তত কঠিন হবে। বিশ্লেষকরা বলছেন ইরান প্রচলিত যুদ্ধ জিততে চায় না, কারণ তারা জানে শক্তিতে যুক্তরাষ্ট্র অনেক এগিয়ে। তাই তারা বেছে নিয়েছে অন্য পথ, যুদ্ধকে ব্যয়বহুল করে তোলা, ঝুঁকিপূর্ণ করে তোলা। এদিকে লেবানন সীমান্ত ও ইসরায়েলের উত্তরাঞ্চলে একদিনে দখলদার বাহিনীর ওপর রেকর্ড 55টি হামলা চালানোর দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর ইতিহাসে একদিনে এটি সর্বোচ্চ সংখ্যক হামলার ঘটনা। এই পরিস্থিতিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। লেবাননের সীমান্তের বিভিন্ন প্রান্তেও বড় ধরনের সংঘাতের খবর পাওয়া গেছে। ভ্লাদিমির পুতিন জানিয়ে দিলেন এই কঠিন সময়ে রাশিয়া থাকবে ইরানের পাশে, একজন বিশ্বস্ত বন্ধু হয়ে, একজন নির্ভরযোগ্য অংশীদার হয়ে। ক্রেমলিনের বিবৃতিতে উঠে আসে সেই বার্তা। পুতিন বলেন ইরান এখন এক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে, আর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তিনি ইরানের জনগণের শক্তি কামনা করেছেন। তবে এই কথার ভেতরে লুকিয়ে ছিল আরও গভীর অর্থ। মস্কো একা ছাড়ছে না তেহরানকে। এদিকে যুদ্ধের ময়দানেও পরিস্থিতি বদলাচ্ছে দ্রুত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে উত্তেজনা চরমে। ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া এই আঘাতের ধারাবাহিকতায় ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হয়েছে। এমনকি এক বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি, যা পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলেছে। এই প্রেক্ষাপটে রাশিয়া শুধু কথায় নয়, কাজেও পাশে থাকার বার্তা দিয়েছে। ইতোমধ্যে 13 টনের বেশি ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে ইরানে। যুদ্ধের মধ্যে এটি প্রথম বড় মানবিক সহায়তা, যা প্রমাণ করে সম্পর্কটা শুধু কাগজে কলমে নয়, বাস্তবেও শক্ত। তবে মস্কো এখনও সরাসরি যুদ্ধে নামেনি, কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি উঠেছে রাশিয়া ইরানকে তথ্যগত সহায়তা দিচ্ছে, অর্থাৎ যুদ্ধের অদৃশ্য মঞ্চেও চলছে সহযোগিতা। আর ঠিক এই সময়েই যুদ্ধের হিসাব নিকাশ পাল্টে দেয় এক ঘটনা। ভারত মহাসাগরের গভীরে এক কৌশলগত স্থানে ডিয়েগো গার্সিয়া, এই দ্বীপে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, আর সেখানেই আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। এই হামলা শুধু একটি সামরিক আঘাত নয়, এটি ছিল একটি ঘোষণা। বিশ্লেষক মুহান্নাদ সেলুম, যিনি দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের সঙ্গে যুক্ত, সেলুম বলেন এই হামলা প্রমাণ করে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধারণার চেয়েও অনেক বেশি। এতদিন মনে করা হতো ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা সর্বোচ্চ 2000 কিলোমিটার, কিন্তু এই আঘাত দেখিয়ে দিল তা 4000 কিলোমিটারেরও বেশি হতে পারে। অর্থাৎ মানচিত্র হঠাৎ করেই বদলে গেছে। যদি এই ক্ষেপণাস্ত্রের দিক উল্টো করা হয় তাহলে তা পৌঁছাতে পারে ইউরোপের হৃদয়ে। লন্ডনও আর দূরে নয়। ফলে শুধু যুক্তরাষ্ট্র নয়, এখন নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে ইউরোপও। সেলুম আরও একটি বিস্ফোরক সম্ভাবনার কথা বলেন। ইরানের কাছে হয়তো ইতিমধ্যেই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা সরাসরি যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে সক্ষম। ইরানের মহাকাশ কর্মসূচি এই সক্ষমতার ইঙ্গিত দেয়। ইরানের আকাশসীমায় ইসরায়েলের একটি যুদ্ধ বিমানে আঘাত করার দাবি করেছে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ খবর জানিয়েছে, কিন্তু ইসরায়েল তা অস্বীকার করেছে। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর এটি এই ধরনের তৃতীয় হামলা। এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছিল ইরানের আকাশসীমায় তাদের একটি যুদ্ধ বিমান বিধ্বংসী হামলার মুখে পড়েছিল। তাদের দাবি বিমানটি সফলভাবে হুমকি শনাক্ত করতে পেরেছে এবং কোনো ক্ষতি ছাড়াই পরিকল্পনা অনুযায়ী অভিযান শেষ করেছে। IRGCর মতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের আকাশে ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র, জ্বালানি বহনকারী উড়োজাহাজ এবং যুদ্ধ বিমান সহ 200 এর বেশি আকাশযান ধ্বংস করেছে। 2 টন ওজনের ক্ষেপণাস্ত্র, আকাশ চিরে ধেয়ে আসা আগুন, আর নিচে আতঙ্কে কাঁপছে ইসরায়েলি শহর। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যেন এক নতুন মোড়।
ইরান দাবি করেছে তারা এবার ইসরায়েলের উপর চালিয়েছে ৫৮তম দফার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি বলছে এই হামলায় তারা ব্যবহার করেছে অত্যাধুনিক ও নিখুঁত লক্ষ্যভেদী অস্ত্র। শুধু সাধারণ মিসাইল নয়, ২ টন ওজনের ওয়ারহেড বহনকারী খোরামশার ক্ষেপণাস্ত্র ছিল এই আঘাতে। ইরান জানায় এই অভিযানে খোরামশার পাশাপাশি গদর, ফাতা, খেইবার শেকান, ফাতে ও কিয়াম ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে ছিল এক ঝাঁক বিধ্বংসী ড্রোন, অর্থাৎ আকাশে একসাথে নেমে আসা আগুনের ঝড়, মিসাইল আর ড্রোনের সমন্বিত আক্রমণ। লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর নাহারিয়া, বেত শেমেশ, তেল আবিব, পশ্চিম কুদস। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিও ছিল নিশানায়। ভিক্টোরিয়া, আলী আল সালেম, আল খার্জ একটির পর একটি ঘাঁটিতে আঘাত হানার দাবি করেছে তেহরান। এমনকি মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের অবস্থানেও হামলার কথা বলা হচ্ছে। এরপর কি হলো? ইসরায়েলের আকাশে বাজতে থাকে সাইরেন একটানা। তেল আবিব, আশদোদ, বাত ইয়াম মোট ১৩৬টি স্থানে সতর্ক সংকেত। মানুষ ছুটছে বাংকারের দিকে, ভয় যেন প্রতিটি শ্বাসে। হিসাব বলছে প্রায় ৪৩,৩০,০০০ মানুষ আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, যেন একটি দেশ একসাথে মাটির নিচে লুকিয়ে পড়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার সর্দার মুসাভি আমেরিকান জায়ানবাদী শত্রুর বিরুদ্ধে অঞ্চল জুড়ে কার্যকর এবং শক্তিশালী হামলার এক নতুন পর্যায়ে ঘোষণা করেছেন। তিনি আরও বলেন, তেল আবিব এবং ওয়াশিংটনের অহংকারের মেরুদণ্ড রাস্তা ও চত্বরগুলোতে ভেঙে দেওয়া হবে। ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্লাস্টার নির্নিশানের আঘাতে একাধিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থাগুলো। উদ্ধারকর্মীদের তথ্য অনুযায়ী হামলার ফলে বিভিন্ন স্থানে ছোট ছোট গর্ত সৃষ্টি হয়েছে, যা ক্লাস্টার বোমার আঘাতের চিহ্ন। একটি মিউনিশন একটি ট্রেন স্টেশনেও আঘাত হানে, এতে স্থাপনাটির ক্ষতি হয়েছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে তারা ইসরায়েলের পুলিশ সংশ্লিষ্ট সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং অস্ত্র উৎপাদন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এদিকে যুদ্ধের আরেকটি ভয়ঙ্কর চিত্র তুলে ধরছে ইরান। তাদের দাবি, যুদ্ধের প্রথম সপ্তাহেই মার্কিন বাহিনী পড়েছে নজিরবিহীন ক্ষতির মুখে। তেহরানের গোয়েন্দা সূত্র বলছে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতে অন্তত ২০০ মার্কিন সেনা নিহত হয়েছে, আহত ৩,০০০-এর বেশি। আরও বড় দাবি, মার্কিন ও ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন প্রায় ফুরিয়ে আসছে। মাত্র ৭ দিনে ১৫৩টি মিসাইল লঞ্চ প্ল্যাটফর্ম ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। ২৩টি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম সম্পূর্ণ ধ্বংস, ৩৭টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ভূপাতিত। এমনকি অঞ্চলে মোতায়েন করা মার্কিন অস্ত্র ভাণ্ডারের প্রায় ৪৩% নাকি বিলীন হয়ে গেছে।